গুড ইভিনিং ফ্রেন্ডস, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। একটি নিষ্পাপ প্রাণ, আমাদের ডাক্তার, একটি নিষ্পাপ মেয়ের প্রাণ, সে তার স্বপ্ন নিয়ে এসেছিল আরজি করে। কত কত বড় বড় নেতা ক্যাতার অভিশপ্ত অভিসন্ধির জন্য আজকে ওই নিরীহ প্রাণটি হারাতে হলো। প্রথমে নিরীহ প্রাণটিকে সাধারণভাবে একটি সুসাইড বলে চালানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা কোথাও না কোথাও এই জনরোষ, এই সাধারণ মানুষ, এই পাবলিক আর এই অভয়ার মা বাবার সন্দেহ হয় যে কি করে কালকে ডিউটি দিল, যে মেয়েটি কালকে অন ডিউটি ছিল, খাওয়া দাওয়া করলো, তার আগে মায়ের সঙ্গে সুন্দরভাবে ফোনে কথা হয়েছে, সেই মেয়ে হঠাৎ এরকম সুসাইড করবে, সেটা কি করে সম্ভব? এটা আমাদের বিশ্বাস হচ্ছে না। সেখান থেকে শুরু হলো তদন্ত, সেখান থেকে শুরু হলো সাধারণ মানুষের চিৎকার যে প্রায় সময় এই আরজি করে মেয়েরা মৃত্যু হয় আর এদের নাম সুসাইড দিয়ে চালিয়ে দেওয়া হয়। তার মানে কি ঘটনা, এর ভেতরে ঘটছেটা কি? আর 2021 সালে এই সন্দীপ ঘোষ থাকাকালীনই এই আরজি করে একটি আন্দোলন হয়েছিল সন্দীপ ঘোষের এগেনস্টেই, এবং ওই আন্দোলনটাও ছিল অর্থ দুর্নীতিকাণ্ড এবং ছাত্রদের ওপর র্যাগিং, টর্চার, তাদের ঠিক করে পড়াশোনা করতে দিত না, মানে তাদের মেরে ফেলার ধমকি, অনেক কিছু হতো। সেখান থেকে তদন্তে নামার পর একটার পর একটা পেঁয়াজের খোসার মতন একটার পর একটা পাতলা চামড়া খুলতে শুরু হয়ে গেছে। দেখো, আজকে খুলতে খুলতে ইনভেস্টিগেশন, ফোন লোকেশন, এবং সেই সময় সন্দীপ ঘোষের ফোনের রাডারে কারা কারা ছিল, কাদেরকে সন্দীপ ঘোষ ফোন করেছে, সন্দীপ ঘোষ, অভিক দে, তারপরে হচ্ছে এই অভিজিৎ মণ্ডল, সঞ্জয় রায়, ধীরে 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 এই যে এদের একটা চক্র, এই অভিক দে, বিষবক্ষ, মানে আমি নামটা ওনার একটু এরকমভাবেই নিই। তারপরে হচ্ছে এই যে একটার পর একটা লিঙ্ক জুড়তে 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 একটার পর একটা নাম বাইরে চলে আসছে। যেমন একটা নাম এসছে আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়, আরও একটি নাম এসেছে আশিস পাণ্ডে। আশিস পাণ্ডে কে? এই আশিস পাণ্ডে, এই আশিস পাণ্ডে হচ্ছে এই তোমার আরজিকরে আরজিকর কাণ্ডের এটি আর একটি মাথা। হ্যাঁ, কিন্তু কেমন বোকা, কীরকম নিরীহ, কীরকম সাদা, মানে যখন সিবিআই প্রশ্ন করছে ও মানে এগুলো ভাজা মাছ উল্টাতে জানে না। আশিস পাণ্ডের বয়ানে অনেক অসঙ্গতি পাওয়া গেছে। সল্টলেকের গেস্ট হাউসে ছিলেন সেই 9 তারিখে, যেই রাতে অভয়ের মৃত্যু হয়, সেই রাতে কিন্তু এই আশিস পাণ্ডেও আরজি করে এসেছিলেন, এবং তিনি কিন্তু সল্টলেক একটা গেস্ট হাউস ছিলেন, সেখানে সেই দিন সেখানে নাইট স্টে করে। তো এইবার অবশ্যই তিনিও একজন আরজি করের হচ্ছে হাউস স্টাফ। সিবিআই তদন্তে সে জানা গেছে তিনি একজন আরজি করে হাউস স্টাফ, তখন তাকেও তো রাডারে নিতে হবে, তাকেও এর ভেতরে জিজ্ঞাসাবাদ হবে। এই যে বলে না, একটার পর একটা পৃষ্ঠা খুলছে। এত বড় বড় নেতা ক্যাতার মাঝখানে একটা নিরীহ নিষ্পাপ প্রাণ বলি হয়েছে, তার মানে এরকম আরজি করে কত নিষ্পাপ প্রাণের বলি হয়েছে কেউ জানে না। তাহলে আমরা বলতে পারি যে এদের খাবারের সরঞ্জাম হতো, তার মানে এই যে আরজি করে হসপিটালে যে পড়তে যেত যেসব মেয়েরা, যারা ডাক্তার হতে যেত, তাদের ওপর রীতিমতো বলতে পারো এদের ওপরেও মানে শারীরিক নির্যাতন চলতো, এবং ওই বড় বড় নেতা কাতাদের হাবাসকার শিকার হতো। যারা স্বেচ্ছায় নিজের দেহ খুলে দিত তাদের প্রাণটা বেঁচে যেত, যারা স্বেচ্ছায় দিত না তাদের প্রাণটা অকালে হারাতে হতো। তো এইরকমই কে এই আশিস কুমার পাণ্ডে, তার কুকীর্তির একটা নমুনা তোমাদের শোনাবো, এই কুকীর্তির একটা নমুনা তোমাদের শোনাবো। সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডের কীর্তি ফাঁস করলেন জুনিয়র ডাক্তার। সন্দীপ ঘনিষ্ঠ আশিস পাণ্ডের কীর্তি কীর্তি ফাঁস করলেন জুনিয়র ডাক্তার। মন দিয়ে তোমরা শোনো। হোটেলে যাওয়া কেই আশিস পাণ্ডে, যার হোটেলে যাওয়া এবং আশিস পাণ্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা একটু জেনে নেব। আমাদের সঙ্গে অনুভব মণ্ডল রয়েছেন। ডাক্তার মণ্ডল, আরজি করে 2018 সাল থেকে আপনি পড়াশোনা করছেন, তো ফলে আশিস পাণ্ডে কে, কি তার পরিচয়, একটু গোটা বিষয়টা অনুভব কাছ থেকে জেনে নেব। ডাক্তার মণ্ডল, কি আশিস পাণ্ডে মানে আমাদের তো 2018 ব্যাচ, আশিস পাণ্ডে আমাদের সিনিয়র ব্যাচে, মানে 2017 ব্যাচে। তো আমরা যখন কলেজে প্রথম আসি তখন মানে সে সেরকম মানে কোনো তাকে কোথাও দেখতাম, কিন্তু 2021 সালে যখন মানে এই সন্দীপ ঘোষ আসে এবং তার সাথে সাথে যখন মানে নতুনভাবে তৃণমূলের যে অত্যাচারটা সেটা আমাদের কলেজে নিয়ে আসে, তখন আমরা দেখি যে এই আশিস পাণ্ডে বলে আমাদের যে সিনিয়র, সে হচ্ছে খুব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রিন্সিপালের পক্ষ নিতে শুরু করে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং আমাদের কলেজে যে টিএমসিপি ইউনিট দুদিন আগে ডিজলভ হয়েছে, সেই টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট ছিল।
তো এই আশিস পান্ডে আমাদের মানে আজকে আমাদের অভয়াদির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি যে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে যে অত্যাচারগুলো চলে এসছে সেইগুলোর মানে একটা কিউমুলেটিভ একটা কনসিকুয়েন্স। তো সেটার জন্য যারা দায়ী এবং সামনের সারিতে থেকে দেয় তাদের মধ্যে আশিস পান্ডে একজন খুব গুরুত্বপূর্ণ। কি কি অভিযোগ, কি করছো? অভিযোগ বলতে ধরুন মানে আমাকেই মানে বিভিন্ন সময় মানে যেহেতু আমরা 21 সালে একটা আন্দোলন হয়েছিল সন্দীপ ঘোষকে সরানোর জন্য, তো যখন আন্দোলন মানে একটা সময়ের পরে থিতিয়ে পড়ে তারপরে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণে ধরুন মানে ডাক্তারি মানে না পড়তে দেওয়া, ফেল করানো, ডেথ থ্রেট দেওয়া, এরকম বিভিন্ন রকমের হুমকি আমাদেরকে দেওয়া হয়। ইভেন আমাদের কলেজের যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আছে আমাকে এই ধমকিও দেওয়া হয়েছিল যে আমার ডেড বডি ওই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ঝুলবে যদি আমি বেশি কিছু বাড়াবাড়ি করতে চাই। এবং আলটিমেটলি 2022-এর ডিসেম্বরে আমি যখন মেডিকেল কলেজের ইউনিয়নের আন্দোলন চলছিল সেখানে আমি জাস্ট মানে তাদের মিছিলে হাঁটতে গেছিলাম, তাদের সঙ্গ দিতে গেছিলাম। সেটার জন্য আমাকে সেদিনকে রাতে এসে এই আশিস পান্ডে, অভিষেক সেন মানে যাদের নাম বারবার আসছে, সৌরভ মাঝি, বিশ্বদীপ মজুমদার, এরা এসে প্রথমে তোর মদ খেয়ে আমার রুমে মানে দরজায় লাথালাথি করে এবং পরের দিন যখন আমি ওদের সাথে কথা বলতে চাই যে এরমটা কেন করা হলো তখন আমাকে থ্রেট দেওয়া হয় যে হোস্টেল ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে, না হলে মানে আবার ফেল করানো হবে এবং ডাক্তার হতে দেওয়া হবে না। তো আজকে দাঁড়িয়ে মানে আমরা জানতে পারছি এত ঘটনা, কিন্তু আমরা শেষ 3 বছর ধরে কিন্তু আমরা সব কিছুই বলার চেষ্টা করেছি, সেটা অথরিটির কাছেও বলার চেষ্টা করেছি, বারবার চিঠি দিয়েছি, পুলিশের কাছে আমরা জানিয়েছি, বারবার চিঠি দিয়েছি, ইভেন আমি এফআইআর করতে গেছি বহুবার, আমার কাছ থেকে এফআইআর নেওয়া হয়নি। তো এফআইআর নেওয়া হয়নি এবং তখন আমি একটা প্রেস বাইট করে বলেছিলাম যে এরম এরম ব্যাপার, যে টিএমসিপির ছাত্র নেতারা এসে পুলিশ কি বলেছে? পুলিশ বলেছিল যে এফআইআর করা যাবে না, এরা অনেক শক্তিশালী লোক, এদের সাথে তোমরা পেরে উঠবে না, প্রিন্সিপাল অনেক মানে ক্যাচ আছে প্রিন্সিপালের, তো তোমরা এফআইআর করতে যাও না, তোমরাই ফেসে যাবে। এবার সেখানে দাঁড়িয়ে আমি বাধ্য হয়েছিলাম SC/ST কমিশনে মানে অভিযোগ জানানোর, কারণ আমাকে মানে বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে মানে এই আশিস পান্ডে, অভিষেক সেন এরা বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে গালিগালাজ করেছিল। তো সেই SC/ST কমিশনে কমপ্লেন করার পর থেকে আমি কিছুটা সুরাহা পাই, কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে জানতে পাই যে মানে একজনকে যখন এরা মানে আর বিরক্ত করা বন্ধ করে দেয় অন্য আরেকজনকে করা শুরু করে। সে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সামনে নীল ডাউন করানো হোক বা বিভিন্ন সময় বিভিন্ন যে আমাদের কলেজে মানে মানে মলেস্টেশনের আগে অনেক ঘটনা ঘটেছে এবং সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে টাকা অফার করা। মূল এই যে আশিস পান্ডে এবং আরও যারা এদের টিএমসিপি ইউনিটের যারা ছিল, অভিষেক সেনেরা যারা ছিল, এরা সবাই যেটা করতো যেটা সন্দীপ ঘোষের ডান হাত বাঁ হাতের মতন কাজ করতো, আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া, হোস্টেল থেকে বার করা, ফেল করানো, রেজিস্ট্রেশন আটকানোর হুমকি দেওয়া, এই বিভিন্নভাবে এরাই থ্রেট কালচারটাকে বাঁচিয়ে রাখতো যাতে সন্দীপ ঘোষ তার দুর্নীতিগুলো করে থাকতে পারে। এবং ছাত্রী যারা ছিল ছাত্রীদের উপরে মানে সরাসরিভাবে নির্যাতন করা এবং মানে যারা হয়তো আগে কোনোভাবে এদেরই কোনো সাঙ্গপাঙ্গর সাথে বা তাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আড়াল করার জন্য তাদের কাছে টাকা চাওয়া, তাদেরকে মানে ভয় দেখানো যে মানে এইগুলোতে বেশি ডরাস না, তোরা ফেসে যাবে। এখন স্ট্রেট জিজ্ঞেস করছে এটা কি যৌন হেনস্থার দিকে গেছে? অবশ্যই যৌন হেনস্থার দিকে গেছে, ঠিক আছে। এবং আরেকটাও বিষয় যে আজকে যেটা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেমিনার রুমে আশিস পান্ডেও প্রেজেন্ট ছিল, তো আমরা একদমই অবাক হচ্ছি না, কারণ যদি সন্দীপ ঘোষ কাউকে পাঠায় প্রমাণ লোপাট করার জন্য বা সেখানে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য, তাহলে এরাই সেই প্রথম সারির লোকজন যারা যাবে। কি অবস্থা, যৌন হেনস্থা কি চলতো না আরজি করে, কি চলতো না। দেখো এগুলো যত মানুষ জানবে তত মানুষের চোখ খুলবে যে তোমরা সুস্থভাবে বেঁচে আছো অনেক, কিছুদিন পর এই সুস্থভাবে বাঁচবে না, তোমাদের ঘরে ঢুকে মারবে। প্রত্যেকে জাগো জাগো জাগো, তোমরা জাগো, তোমাদের ঘরে ঢুকে প্রত্যেককে মারবে। একটা মেয়ে আমরা ভাবি ডাক্তারি পড়তে গেছে মানে তার আমাদের চোখের ডাক্তার ডাক্তার দেখেছিস ডাক্তারি পড়ছে, ক্ষমতা হবে সারাক্ষণ মেয়ে শুয়ে থাক বসে থাক। এখন তোমাদের মনে হচ্ছে না, না বাবা দরকার নেই ডাক্তারি পড়ার, এর থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলে বিয়ে দাও। তার মানে একটা মেয়ের স্বাধীনতা কীভাবে কেড়ে নেওয়া হচ্ছে, কারণ মা বাবাদের মনে আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে, ভয় ঢুকিয়ে দিচ্ছে। তুমি কার কার সাথে লড়বা, কোথায় কোথায় গিয়ে লড়বে, কার কার সাথে লড়বে, কতটা লড়বে, কিভাবে লড়বে, প্রত্যেক জায়গায় এরকম মুখোশের পর মুখোশ খুলে যাচ্ছে। এই আশিস পান্ডে সেই দিন সেমিনার হলেও ছিল এবং এই আশিস পান্ডে হচ্ছে এনার বয়ানে এনাকে যে ডাক করা হচ্ছে, যখন ফোনে সন্দীপ ঘোষের ফোনে ইনার ফোন নাম্বার পাওয়া গেছে, যখন সেই দিনে কথোপকথন, কারণ সেই দিন সন্দীপ ঘোষ কার কার সাথে কথা বলেছে, কার কার সাথে ওনার ফোন, ওই যে ফোনগুলো ট্র্যাপ করা হচ্ছে, যে ফোন কল লিস্ট চেক করা হচ্ছে, ওনার যে সমস্ত ফোন সিবিআইয়ের হাতে চলে গেছে, সেখান থেকে একটার পর একটা পাতা খুলে যাচ্ছে। সেখান থেকে সিবিআই ডাক করিয়েছে, এমন ভাব দেখিয়েছে যে জানে মনে হচ্ছে যে বিধায়ক তোমার এই যে তোমার হচ্ছে কী নাম জানো আমাদের সুদীপ্ত রায়, এই সুদীপ্ত রায় এমন ভান দেখাচ্ছে
তোমার হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এই সুদীপ্ত রায় এমন ভান দেখাচ্ছে, হ্যাঁ ইডি গেছিল, আসলে আক্তার আলীর অভিযোগে ইডি গেছে, তদন্ত করেছে, এমন কিছু পাইনি, ওই কয়েকটা নথি নিয়ে এসেছে, কিন্তু কী কী পেয়েছে কী কী পায়নি সেটা নিশ্চয়ই তোমরা শুনতে চাও। কী কী পেয়েছে আর কী কী পায়নি, মানে এমন করে কথা বলছে, ওই তো সামান্য, না 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 এমন কিছু পায়নি, ওই কয়েকটা নথি আর কয়েকটা কাগজপত্র পেয়েছে। উদ্ধার হওয়ার দিন সেখানে ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান সুদীপ্ত রায়। সেদিন তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন তার পাশে দেখা গেছিল বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে। এই প্রেক্ষাপটে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলায় তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। ঠিক এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবারই সিটির মোড়ে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি ও বাড়ি সংলগ্ন নার্সিংহোমে যান সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা। প্রায় 1.5 ঘন্টা তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করেন তারা। এরপর মঙ্গলবার, অর্থাৎ যেদিন কলকাতা পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়, সেদিনই সাত সকালে কলকাতা ও হুগলিতে তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি, নার্সিংহোম, বাগানবাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিটিতে বিটি রোডের ওপর সুদীপ্ত রায়ের বাড়ি ও নার্সিংহোমে ম্যারাথন তল্লাশি চালান ইডি আধিকারিকরা। হুগলির দাঁতপুরে তৃণমূল বিধায়কের বাগানবাড়িতেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। সুদীপ্ত রায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলে প্রায় 20 ঘন্টা ধরে। মঙ্গলবার ভোর 6:30 থেকে রাত 2টো অবধি 2 বাক্স নথি বাজেয়াপ্ত করে সেখান থেকে বেরোন ইডির অফিসাররা। ইডি সূত্রে দাবি, আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। মঙ্গলবার সারা দিন ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযানের রেশ কাটতে না কাটতেই বুধবার আবার সিবিআই জানার চেষ্টা শুরু করে চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন তৃণমূলের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায় কাদের সঙ্গে কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী এবং ক্যালকাটা হার্ট ক্লিনিকের চিকিৎসক কিষণ প্রধানকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। মৌলালী যুবকেন্দ্রে 10 তারিখে প্রোগ্রাম করেছিলাম। সুদীপ্ত রায়কে আমি ফোন করেছি জাস্ট ইনভাইট করার জন্য যে আমাদের প্রোগ্রামটা আসবে। 9ই আগস্ট ফোন করেছিলাম, যেহেতু 10 তারিখে আমাদের প্রোগ্রাম ছিল। সুদীপ্ত বাবু কি সেই সময় কিছু বলেছিলেন যে এই যে আর্জি করে ঘটনা? না আমার সঙ্গে কিছু হয়নি, উনি ব্যস্ত আছেন। আমাদের জাস্ট আমাকে ফোন নাম্বারে হয়তো উনি আমার নাম্বারটা পেয়েছেন, আমাকে বলেছেন যে আপনার ফোনটা করেছেন। আমি বললাম দেখুন আমি সবাইকে ইনভাইট করেছি। আমি গাড়ি ঘুরিয়ে এখানে চলে আসি। এখানে এসে যেটা দেখি যে কল লিস্ট অনুযায়ী আমার নাম বেশ কয়েক কল লিস্ট অনুযায়ী যাকে যাকে পাচ্ছে তাকে তাকে ডাকছে, কথোপকথন হচ্ছে। দেখো সন্দীপ ঘোষ সাধারণ মানুষ ছিলেন না, উনি একজন প্রিন্সিপাল বলে কথা। ওনাকে নানান অকেশন বা নানান অনুষ্ঠানে ইনভাইট করতো, যে কোনো অনুষ্ঠান, যে কোনো ভালো কাজে ওনাকে সামনে ডাকতো এবং হয়তো অনুষ্ঠান উদ্বোধনকারী হিসেবেই ডাকতো। কত সম্মান দিত মানুষ। কিন্তু ডাকার পর ওনাকে তাই নানান মানুষ ফোন করতো। তাই ওই সেই দিনে যাকে কল লিস্টে পাচ্ছে সবাইকেই সিবিআই ডাকছে। এবার সবাইকে ডাকার ভেতরে আর যাদের এর ভেতরে জড়িত আছে, শোনো, ওটা সিবিআই, ওরা হচ্ছে গরু ছাগল চড়ায় না, ওরা মানুষের চোখ দেখে আইডেন্টি করে কীরকম। এবং এদের ভেতর থেকে তুমি যতই চেষ্টা করো এদের কাছে কিছু বলবে না, এরা তোমাদের পেটের নাড়িভুড়ি ঘুটিয়ে ওখান থেকে কথা বের করে আনতে পারে। তো সেই জায়গায় অবশ্যই প্রত্যেককে ডাকা হচ্ছে। তো সেরকমভাবেই ডাকা হয়েছিল সুদীপ্ত রায়কে ডাকার পর এবং ওনার সঙ্গে কথা বলার পর যা জানতে পেরেছে এবং ওনার নার্সিংহোম থেকে যেসব নথি নিয়ে গেছে, তারপরে 20 ঘন্টা ধরে ওনার বাড়ি, নার্সিংহোম, গেস্ট হাউস সমস্ত খানা তল্লাশি হয়। সেখান থেকে ওনার হার্ড ডিস্ক, ফোন, 3খানা ফোন নিয়ে চলে গেছে। তা ফোনের লক খুলতে হবে এবং ফোনের ভিতরে ওনার সাথে সেই 9 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ কার কথোপকথন হয়েছে না হয়েছে সমস্তটাই সিবিআই তদন্ত করবে। এছাড়াও এই বিধায়ক, এই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের চেম্বারে, মানে নার্সিংহোমে যত সরকারি হসপিটালের যন্ত্রপাতি পাওয়া গেছে, শুধু সরকারি হসপিটালের যন্ত্রপাতি না, সরকারি হসপিটালে যারা স্টাফ সরকার থেকে মাইনা পায় তারা সরকারি মাইনা নিয়ে ওনার নার্সিংহোমে কাজ করতে, এইটাও হচ্ছে এই তদন্তের মধ্যেই পাওয়া গেছে। তাহলে ভাবো, মানুষ এটা সত্যি, এই জনরোষ আর এই জনসাধারণ, এই সব প্রত্যেকটা মানুষ এইভাবে ঝাঁপিয়ে পড়েছে, এইভাবে প্রত্যেকটা মানুষ লড়াই ময়দানে নেমেছে বলে আজকের দিনে কি তিল করে সব পরিষ্কার হচ্ছে। সত্যি যদি তোমরা না থাকতে, যদি তোমাদের না থাকতো, এই যে তোমাদের জাস্টিস চায় এই আন্দোলন না থাকতো, এই অভয়া আজকে প্রত্যেকটা মানুষকে চোখের জলের ছিটা দিয়ে জাগিয়ে না যেত,
কি বিষগুলো, ভদ্রবেশী, ভদ্র চামড়া, ভদ্র পোশাক, বিশাল হাইফাই এডুকেটেড এবং ফ্লুয়েন্টলি ইংলিশ বলা আমাদের কাছে, ওরে বাবা মাই বাপ, ও মা কি উঁচু পদের লোক, এইসব মানুষের সাথে কথা বলা মানে ভাগ্য ফিরে পাওয়া। এই ভাগ্য বাবা, আমার কি ভাগ্য, এই সন্দীপ ঘোষের সাথে কথা বলছি, আমার কি ভাগ্য, এই তোমার হচ্ছে সুদীপ্ত রায়ের সাথে কথা বলছি, আমার কি ভাগ্য, আশিস পান্ডের সাথে কথা বলছি, আমার কি ভাগ্য, দেবাশিস সোমের সাথে কথা বলছি, আমার কি ভাগ্য, অভিজ্ঞদের সাথে কথা বলছি, তারপরে বিরূপাক্ষর সাথে কথা বলছি, কি ভাগ্য গো আমাদের, কি ভাগ্য। আর আজকে এদেরকে দেখে মনে হচ্ছে ছি, এইসব ক্রিমিনালরা মিলে প্ল্যানিং করে একটা নিরীহ প্রাণ কেড়ে নিয়েছে, আর এদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আমরা যাকে আমাদের প্রতিনিধি করে, আমরা যাকে ভোট দিয়ে আমাদেরকে রক্ষা কবচ করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য যাকে আমরা রাজ সিংহাসনে বসিয়েছি, সে আমাদেরকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং এই নরপিচাসদেরকে সে বাঁচাচ্ছে। বলো, তোমরা বলো। তাই চুপ থাকার সময় চলে গেছে, এটাই সঠিক সময়, আওয়াজ তুলতে হবে। প্রত্যেকের মুখোশ যেমন সিবিআই খুলছে, তেমনি আমাদেরকেও ঢিটের সাথে, লড়াইয়ের সাথে, এবং লড়বো, জিতবো দেখিয়ে দিতে হবে। আমরা জুনিয়র ডাক্তারদের সাথে সমভাবে লড়ে যাব, কন্টিনিউ লড়ে যাব। আজকে সঞ্জয়ের যেখানে সেল, যেই সঞ্জয় রায়ের যে সেলে রয়েছে, সেখানে 2টো করে গার্ড থাকতো। খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জয় রায়ের সেলের ওখানে যখন তখন একটা হামলা হতে পারে, সেই কারণে এখন সঞ্জয় রায় যেখানে রয়েছে এখানে সিসিটিভি লাগিয়ে দিয়েছে। কি অবস্থা, যে রাজ্যে একটা ক্রিমিনাল একটা জেলে রয়েছে, সেখানে যখন তখন একটা দাঙ্গা হাঙ্গা বাঁধতে পারে এবং সঞ্জয় রায়কে বের করে নিয়ে যেতে পারে, এরকম আশঙ্কা পাওয়া যাচ্ছে। সেই কারণে সঞ্জয় রায়ের সেলে এখন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। মানে কোন দিকে যাবে তোমরা, কোন দিকে? আমরা সত্যি এমন হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী আমাদের চাই। আমরা অশিক্ষিত হয়ে, বর্বর হয়ে, একদম বোকা পাঠা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, আর আমাদের উপরে লহরা ঘুরিয়ে চলে যায়। এই যে বলছি, সেলের বাইরে 2জন রক্ষী, সেলের বাইরে 2জন রক্ষী সবসময় পাহারা দিত, এখন সেলের ভেতরেও বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সঞ্জয় সহ অনেকের ওপর হামলা হতে পারে, সেই কারণে বসানো হলো। 9 আগস্ট গ্রেপ্তার করা হয়েছে এই একজনকেই, পরে মামলা একজনকেই, এবং পরে মামলা যখন সিবিআই তদন্তও করতে আসে তখনও গণধর্ষণ হয়েছে, এটা কিন্তু সিবিআই বলছে না, কারণ এখনও যা তদন্ত হয়েছে সেখানে এই একজনই রেপিস্ট হিসেবে বা ধর্ষক হিসেবে এই সঞ্জয় রায়কেই শনাক্ত করা হয়েছে। এখনও যা তদন্ত, সিবিআই যা তদন্ত হয়েছে তার ভেতরে গণধর্ষণ হয়েছে কিনা এটা এখনও বলতে পারছে না। মানে কীরকম সুপ্রিম কোর্টে আজকে মানে কীরকম কঠিন পরিস্থিতি, যে সেই প্রথম দিনও যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে, আজও সেই সঞ্জয় রায়ই আছে, কারণ এটা আদৌ গণধর্ষণ কিনা সে নিয়েও সন্দেহ আছে। এখনও কিন্তু গণধর্ষণের মামলা সিবিআই করেনি, এখানটায় ওকে প্ল্যান মাফিক মেরে ফেলার পরিকল্পনা, মার্ডার, এক কথায় বলতে পারো একে মার্ডার করে ফেলা হয়েছে। পরে ধর্ষণের একটা রূপান্তরিত করা হয়েছিল, প্রথমে সুসাইড বলে যদি চালিয়ে দিতে পারতো, আর তোমার মা যদি সুসাইড বলে মেনে নিত, অভয়ার মা বাবা যদি সুসাইড বলে মেনে নিত, আর সুসাইড বলে তখনই যদি পোস্টমর্টম করে ওকে ওদের বাড়িতে পাঠিয়ে দিতে পারতো, তাহলে এটা ধর্ষণে পরিণত হতো না। এটা ডবল গেম খেলে রেখেছে। যদি ধরা পড়ে যে না এরকম সুসাইড করার তো কোনো সম্ভাবনা, কারণ ওরা নিজেরাই বুঝেছে অত্যাচারটা কী পরিমাণে মেয়েটার উপরে করা হয়ে গেছে, সেই কারণে যখন দেখছি না গণধর্ষণ যদি ধর্ষণ ধরা পড়ে তাহলে এই সিভিককে ফাঁসিয়ে দেবো। আর একে বোঝানো হয়েছে তুই যাবি,
নিশ্চিন্তে থাকবি, আমার ওপর ভরসা রাখবি। সন্দীপ ঘোষের ওপর ভরসা রেখে তুই চোখ বন্ধ করে চলে যাবি, তোকে বের করার দায়িত্ব আমার। কারণ প্রশাসন থেকে শুরু করে ওপর মহলের তোমার নেতা ক্যাতারা সব আমার হাতের মুঠোই। তাই আমি যা বলবো তাই, প্রমাণ তোর এগেনস্টে কিছু পাবে না। আর কোর্ট কি চায়? প্রমাণ। কোর্টে যদি তুমি প্রমাণ পেশ না করতে পারো তাহলে মার্ডারারও মানে ছাড়া পেয়ে যেতে পারি। তাই সেই কারণে প্রমাণই যদি না থাকে, প্রমাণই যদি আমরা লোপাট করে দেই, তো সাজা হওয়ার কোনো চান্স থাকছে না। এটা বলে ওকে ম্যানুপুলেট করে ওকে এই ড্রাইভারটা নিতে বলেছে। একটা মাতাল লম্পট বিকৃত সেক্স, তোমার হচ্ছে মাথা হ্যাং করা, ওর কাছে টাকা মদ আর মেয়ে ছেলে, এর বাইরে ওর তো আর কোনো জগৎ ছিল না। তাই ওরা যা বলেছে যে তোর চিন্তা নেই, ওখান থেকে বেরিয়ে এলে তোকে বেশ মোটা অঙ্কের এমন দেয়া হবে যে তোর পিছনের দিকে আর তাকাতে হবে না, তোর লাইফ একদম সেটেল। সেটা স্বপ্ন দেখেই ও বলেছে ঠিক আছে যা যা করতে হবে বলো। লাশের ওপরে সঞ্জয়কে দিয়ে রেপ করানো হয়েছে, তার প্রমাণ ধীরে ধীরে তোমাদের কাছে সিবিআই দেবে যে এ রেপ করেনি, একে দিয়ে রেপ করানো হয়েছে। যেমন অভিক মণ্ডল একটা বোড়ে, তেমনি সঞ্জয় রায়ও একটা বোড়ে, একে দিয়ে সব কাজ করানো হয়েছে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, কারণ আমরা এখন যে রাজ্যে বসবাস করছি এই রাজ্যটা হচ্ছে একেবারে বিক্রি হয়ে যাওয়া রাজ্য। এখানে চলছে মরণ খেলা, টাকা পয়সার লেনদেন। মানুষ মারো আর টাকা পয়সা রোজগার করো। মানুষের কিডনি, হার্ট, লিভার যা যা আছে বেচে দাও, টাকা আনো, আর সেই টাকায় লোককে বাড়ি গাড়ি জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করতে থাকো, আর অশিক্ষিততে ভরে দাও। মাথা তুলে দাঁড়াতে দিও না, চাকরি দিও না, কর্মসংস্থান নষ্ট করে দাও। তাহলে দেশের বাইরে শিক্ষা না থাকলে তো দেশের বাইরেও যেতে পারবে না। লেবার শ্রেণীর লোক ওই কর্ণাটক, ওই অঙ্গরাজ্যগুলোতে লেবার হয়ে হয়ে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের লোকরা খাটতে চলে যায়। তাহলে পুরুষরা বাইরে বেরিয়ে যাচ্ছে, মেয়ে ঝিরা সব বাড়িতে একা থাকছে, লুটে পুটে খাও, লুটে পুটে যাও। যে এরিয়ায় আছো তোমাদের প্রত্যেককে সেই এরিয়ার দায়িত্ব দিয়ে দিচ্ছি, কারণ পুরুষদের কাছে কাজ না থাকলে বাইরে কাজে যেতে হবে সংসার চালানোর জন্য। এবার না, ওদেরকে লুটে পুটে তোমরা খাও। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। আমাদের তিলোত্তমার বিচার চাই, আমাদের বিচার চাই, আমাদের আগামী জন্মে যে আমাদের আগামী দিনে আমাদের ছেলে মেয়ের সেফটি চায়। যেমন জুনিয়র ডাক্তাররা বলছে তারা কর্মে ফিরতে পারছে না, কারণ তারা ভয় পাচ্ছে ওই হসপিটালে এখনও এমন কিছু মানুষ আছে যারা ওরা পৌঁছানোর সাথে সাথে ওদেরকে ট্র্যাপে ফেলে মেরেও দিতে পারে। ওরা ওদের জীবনের ভয় পাচ্ছে, সেই কারণে ওরা কাজে ফিরতে চাইছে না। তাই ওরাও সিকিওর হবে, আমরাও সিকিওর হবো। আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ এই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে ক্রিমিনালরা না ধরা পড়বে, কারণ ক্রিমিনালদের শাস্তি চাই। ওটা সঞ্জয়ের পক্ষে একা সম্ভব নয়, ওটা এভিডেন্স নষ্ট করার, আর এই একটা মেয়েকে এইভাবে তার উপরে রেপ করার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ নরখাদকরা তোমার দিকেও তাকিয়ে আছে প্যাট প্যাট করে। যখন তখন তোমার সর্বাঙ্গ খেয়ে নিতে পারে, যখন তখন তোমার বাড়িতেও হামলা হতে পারে। তাই সাবধান থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের লড়াই নিজে লড়ে নিজের অধিকার কেড়ে নিতে শেখো।